রাত গভীর, এসির মৃদু আওয়াজ আর বাইরে সমুদ্রের গর্জন ছাড়া কোথাও কোনো শব্দ নেই। স্বচ্ছ কাচের ওয়াল ভেদ করে আসা ছাদের মৃদু আলোয় রুমের ভেতরটা অন্যরকম মায়াবী হয়ে আছে। মাহিরের ছড়া বুকের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে রুজি। এলোমেলো চুলের কয়েকটা দীর্ঘ গোছা মাহিরের কাঁধের উপর ছড়িয়ে আছে। এদিকে মাহিরের চোখে ঘুম নেই, উদাস দৃষ্টি আবছা অলংকার সিলিংয়ে আবদ্ধ। আস্তে করে রোজির মাথা নিয়ে বালিশে রাখলো মাহির। কপালে আলতা, ঠোঁট ছুঁয়ে গায়ের কম্পিউটারটা ঠিক করে দিল। তারপর আলগোছে বিছানা থেকে নেমে পড়ল সে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। সাইড টেবিলের উপর রাখা বোতল থেকে ডক করে পানি খেলো। এরপর নিঃশব্দে এগিয়ে গেল সোফাটার দিকে। মাহির ঘরের এক কোণে রাখা সাইড ল্যাম্পটা জ্বেলে নিল। আবসা হলদেটে আলোয় সোফার পাশটা কিছুটা আলোকিত হয়ে উঠল। সোফায় বসে উরুর উপর ল্যাপটপটা বসিয়ে নিল সে। ঘণ্টাখানেক পর স্ক্রিন থেকে মনোযোগ বিচ্ছিন্ন হলো মাহিরের। সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। সেইভাবে মিনিট 10 কেটে গেল। এবার ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে এলো। কাছের স্লাইডিং ডোরটা আলতো করে আটকে দিয়ে একটা নাম্বারে ডায়াল করলো মাহির। প্রথমবার রিং হয়ে কেটে গেল, রিসিভ হলো না। দ্বিতীয়বার আবার ডায়াল করলো মাহির। এবার রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় কলটা রিসিভ হলো। এই কেরে বাঞ্ছোত, ওপাশ থেকে একটা প্রচণ্ড খিটখিটে কণ্ঠস্বর ভেসে এলো। বোঝা যাচ্ছে অতি গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যাঘাত ঘটে লোকটা ক্ষিপ্ত। তার মধ্যে ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে নারী কণ্ঠের ভীষণ কামাতুর শব্দ ভেসে এলো। মাহিরের বুঝতে বাকি রইল না ওপারের মানুষটা এই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছে। বিরক্তিতে সোয়াল শক্ত হয়ে উঠল। অন্ধকারেও চোখ দুটো চরম ঘৃণায় দক করে জ্বলে উঠল। দাঁত চেপে শীতল কণ্ঠে বলল সে, আমি মাহির। ওহ মামা যে, ভালানি। পাশ থেকে বেশি আসা সেই মেয়েলি মদাস থামছে না তবুও। কথা ছিল কাজ শেষ হলে ব্যাক করিস বলে কল কাটলো মাহির। মাহির আর ঘরে গেল না। পকেটে হাত গুজে সেখানেই নীরের দাঁড়িয়ে রইল। 8 ঘন্টার মাথায় ফোনটা বেজে উঠল। ফোন কানে নিতেই বিশ্রী রকমের খ্যাসখ্যাসে গলা ভেসে এলো পার থেকে। হা, তোর মামা। অদমের স্মরণ করলি অবশেষে। মাহির কোনো বনিতা করল না, বরফ শীতল কণ্ঠে বলল, সাব্বির কথায় আয়, ফাইলগুলো ফিরিয়ে দে। কিসের ফাইল? ও আচ্ছা আচ্ছা, থাক ভাই, আমার কাছেই থাক ওগুলো। তোর কাছে থাকা আর আমার কাছে থাকা সমানই। বন্ধু তো। শত্রু ইকুয়াল টু বন্ধু। মাথা ঠান্ডা আছে আপাতত সাব্বির, কথা বাড়াস না। তোর কোনো কাজে আসবে না ওগুলো। তাহলে তো ভয় নেই, বলে দিলেই পারিস। চল কোটটা বলে দে, আমিও দেখি কি আছি ভেতরে। সাব্বির, কিরে চেঁচাচ্ছিস কেন? বন্ধুত্বের আগে তোর বালসালের ফাইলই বড় হয়ে গেল। আচ্ছা কি আছে বলতো ভেতরে? শালা, এমন এনক্রিপশন মাইরা রাখছিস খুলতেও পারতাছি না। কথার মাঝে ফোনের ওপাশ থেকে মেয়েলি স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, আমার টাকা কি আমি আমার ভেতরে নিয়ে ঘুরি? নে ভাগি, দেখ ওইখানে বালিশের তলে, নিয়া ভাগ। হিংস্র পশুর মতো চেঁচিয়ে উঠল সাব্বির। পরক্ষণে কণ্ঠস্বর স্বাভাবিক নরম করে বলল, হ মাহির, যেটা কইতেছিলাম। মনে হয় গুরুত্বপূর্ণ কিছু আছে ফাইলে। মাহির আকাশের দিকে তাকিয়ে শব্দহীন নিঃশ্বাসে নিজেকে শান্ত রাখার যথেষ্ট চেষ্টা করল। হিমশীতল স্বরে বলল, আগামী 24 ঘন্টার মধ্যে ফাইল ফেরত চাই আমি। তোর কথা শুনবো। ফায়দা কি আমার? পায়দা? হ, পায়দা। বিনা ফায়দায় এই সাব্বির এক পাও বাড়ায় না, সামনেও না পিছনেও না। কি ফায়দা লাগবে তোর? তোর সাথে ফায়দা নিলাম না হয় সমঝোতাই নিলাম। আমার আবদার পূরণ করবি তুই। তোর আবদার আমি। সোজা কথায় আয় হারামজাদা। যা শালা, হারামজাদা কইলি। আচ্ছা থাক, মাইন্ড করলাম না। সোজাই কই শোন। সেইবার রাফির মুখ থেকে শুনছিলাম তোর পিচ্ছি পরি নাকি গায়ে গতরে ভালোই বড় হয়ে গেছে। দেখতো এক রূপসী। তেমন গুরুত্ব দেই নেই তখন, কিন্তু নিজ চোখে দেখে তো মামা শরীর আর সায়। মাহিরের সারা শরীর জ্বলে উঠল। ভেতরের ঘরে গভীর ঘুমে থাকায় রোজির নিষ্পাপ মুখটা চোখের সামনে ভেসে উঠল এক লহমায়। তৎক্ষণাৎ হিংস্রভাবে গর্জে উঠল সে, মুখ সামলে, শুয়োরের বাচ্চা,
সামলে, হাত দুটো কঠোর মুষ্টিবদ্ধ হয়ে এলো, কণ্ঠনালী কাঁপছে। সামলেই আছি, বিশ্বাস কর, সব দিক দিয়ে সামলে আছি, কিন্তু অমন একখান মাল দেখে নিজেকে সামলে রাখা পুরুষের পাপ। সাব্বিরের কথা শেষ হওয়ার আগেই মাহিরের ভেতরের দিকে দিকে জ্বলতে থাকা আগুনটা এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। হিতে জ্ঞান হারিয়ে ডান হাতের বজ্র মুষ্টি দিয়ে পাশের বিশাল চীনামাটির ফুলদানিটার উপর সজোরে এক ঘুষি বসালো সে। মুহূর্তেই প্রচণ্ড শব্দে ফুলদানিটা চুরমার হয়ে মেঝেতে আছড়ে পড়ল। মাহিরের হাতের উল্টো পৃষ্ঠে অনেকখানি চামড়া কেটে ইতিমধ্যে তা থেকে রক্ত ঝরতে শুরু করেছে, কিন্তু এতে সামান্যতম ব্যথাও অনুভূত হচ্ছে না ওর। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো, মুখ দিয়ে বেরিয়ে এলো কয়েকটা চরম অখাট্য বাসার গালি। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে কান থেকে ফোন নামিয়ে কল কাটলো সে। দাঁতমুখ খিচিয়ে রাগ সংবরণ করার প্রয়াস চালাচ্ছে মাহির। প্রতিপক্ষ কি জানে সে ঠিক মাহিরের কোথায় আঘাত করেছে? তোর রাগ আমি থোড়াই কেয়ার করি। মাহির, কি ভেবেছিস আমি কাঁচা হাতে মাঠে নামছি? তুই ফেসে গেছিস। ফাইল ওপেন করা যেমন আমার পক্ষে অসম্ভব, তেমনই পুরো ডাটা গ্লোবাল ওয়েব থেকেই মুছে ফেলা আমার জন্য হাতের ময়লা ঝাড়ার মতোই ব্যাপার। তুই জানোস, যেই দিকে একবার আমার শকুন নজর যায় আমি সেইটারে ধরেই ছাড়ি। এক রাতের ভোজনের লাইগা হলেও ধরি আমি তারে। তোর ভাগ্য, তোর সাথে বোঝাপড়ার মাধ্যমে হাসিল করতে চাইছি। সময় দিচ্ছি, ভেবে দেখ। সময় নিয়ে মেলটা পড়ল মাহির। ও তীক্ষ্ণ মস্তিষ্ক এবার বেশ চিন্তায় পড়ে গেল। সাব্বির জঘন্যতম জানোয়ার হতে পারে, কিন্তু বোকা নয়। রোজি তার কাছে ঠিক কি তা তা তো ওর অজানা নয়। এটা তো ভাববার কথা নয়। সে যে এভাবে রোজিকে চাইবে আর মাহির দিয়ে দেবে, এত কাঁচা চাল ছালার পাত্র তো তার প্রতিপক্ষ নয়। সরাসরি রোজির উপর নজর দেওয়ার কথা বলে সে আসলে মাহিরের ফোকাস নড়াতে চাইছে না তো? হ্যাঁ, মাহির অস্বীকার করবে না, এই ডাটাগুলো তার জীবনের রোজির মতোই খুবই মূল্যবান আমানত। এই সার্ভারের প্রতিটি ফাইলে লুকিয়ে আছে লাখ লাখ মানুষের হাহাকার, কত শত নাম না জানা দেশ প্রেমিকের আত্মত্যাগের কাহিনী। এই তথ্যগুলো ফাঁস হওয়া বা মুছে যাওয়া মানে কয়েক বছরের হাড়ভাঙা পরিশ্রম আর অসংখ্য মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়া। মাহির স্পষ্ট শত্রুপক্ষ খুব সচেতনভাবেই তার দুর্বল জায়গায় আঘাত করেছে, কিন্তু মাহির তো দুর্বল হবে না। শত্রুপক্ষ সামনে, পেছনে, ডানে বামে, যে দিক দিয়েই আঘাত করুক না কেন, আঘাত তো আঘাতই। প্রত্যেক আঘাতেরই এক জ্ঞান, ধর্ম চামড়া ক্ষত বিক্ষত করা, রক্তাক্ত করা। কিন্তু আঘাতের প্রতিঘাতও এখন মাহিরের নখদর্পণে। মাহিরের প্রাণের দিকে নজর দেবে, আর মাহির সেই চোখের মণিজোড়া অক্ষত কোটরে রাখবে। ও সম্ভব? পৃথিবীতে তো এত উচ্চতর মানবিকতার সৃষ্টি হয়নি এখনো। গাল ফুলিয়ে আছে রুজি, পাশে মাহির জামা কাপড় বাজ করে লাগেজে বসছে। সকালে ঘুম থেকে উঠে মাহিরকে দেখতে পায়নি রুজির ঘুম ভাঙার আগেই অফিসে বেরিয়ে গিয়েছিল সে। এখন এসে বাড়ি ফেরার জন্য লাগেজ গোছানোর তাগাদা দিয়েছে, এই নিয়ে ছুটে আসে রুজি। সে তো একদিন বেশি থাকতে চেয়েছিল, ঘুরতে চেয়েছিল মাহিরের সাথে। একটা দিন না হোক অন্তত আজকের রাতটা তো থাকতে পারতো। মাহির লাগেজের চেইন আটকে রোজির কাছে গিয়ে বসলো, মাথায় হাত রেখে আলতো ভুলিয়ে দিয়ে বলল, রাগ করছিস কেন প্রাণ? জরুরি না হলে আজকেই ফিরতাম বল। শুধু কাজই আপনার জীবনে জরুরি মাহির ভাই? কালকেও এই বাহানা দিয়ে চলে গেছেন। মাহির আর আজকে রাগলো না রোজির কথায়। রোজির এই অভিমান ঠিকই তো আছে। এখানে আসা হয়েছিল ওর নিজের ইচ্ছেতেই, আবার মাঝপথে ফিরে যাওয়া হচ্ছে ওর নিজের সিদ্ধান্তে। এই পুরো সফরে রোজির ছোট ছোট কোনো আবদারই সে রাখতে পারছে না। মাহির নীরবে কিছুক্ষণ রোজির অভিমানী মুখপানে চেয়ে রইল। আফসোস, স্ত্রীকে খুলে বলতে পারছে না সে। তার মাথার উপর দিয়ে এখন কি জ্বর বয়ে যাচ্ছে। মাহির রোজিকে টেনে নিজের কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরল, পিঠে আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন একটু স্যাক্রিফাইস কর প্রাণ, কথা দিচ্ছি তোর এক্সাম শেষ হলে একেবারে কক্সবাজার থেকে শুরু করে এদিকে বান্দরবন সাজেক হয়ে ফিরব। কক্সবাজার সৈকতে আমরা একসাথে সূর্যোদয় দেখব। এমন আদরে আশ্বাসের বিপরীতে অভিমান করে থাকা যায়? সম্ভব? রোজির পক্ষে তো আরও আগে না। সব অভিমান মাটিতে মিশিয়ে দিয়ে সেও তাল মেলালো মাহিরের সাথে। আহ্লাদি হয়ে বলল, এক্সামের পর তো অ্যাডমিশনের পড়া পড়তে হবে। মাহিরে বুঝল রাগ পড়েছে তার লক্ষ্মী বউটার। আমার তো আর ভেড়াতে এসে মাসের পর মাস থাকছি না।
পরীক্ষা শেষে অ্যাডমিশন কোর্সিং শুরু হতে হতেই 1-2 সপ্তাহ পার হয়ে যায়। সেই সুযোগে এসে ঘুরে যাব, দুজন মিলে একদম নেটওয়ার্কের বাইরে প্রকৃতিতে হারিয়ে যাব। কোনো কাজ থাকবে না, শুধুই তুই, আমি আর নীল সবুজ প্রকৃতি। রোজি ঠোঁট ফুলিয়ে বলল, এত লোভ দেখাবেন না মাহির ভাই। পরে কোনো কারণে আসতে না পারলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। তবে আপত্তির জায়গাটা এবার অন্য জায়গায় গিয়ে ঠেকলো। মাহির সরাসরি রাজশাহী ফিরছে না, জরুরি এক কাজে ঢাকাতেই নেমে যেতে হবে তাকে, আর রোজিকে ফিরতে হবে আসিফ আর তুবাদের সাথে। এই নিয়ে রোজিকে রাজি করাতে মাহিরের কম কাঠখড় পোহাতে হয়নি। শেষমেশ কথা দিয়েছে যেভাবেই হোক সকাল হওয়ার আগেই বাড়িতে সে উপস্থিত হবে। দুপুর 2টা নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছালো তারা। মিরপুর নুইয়ে এসে মাহির নেমে গেল। নামার আগে ওয়ালেট থেকে কিছু টাকা বের করে পকেটে ঢুকিয়ে ওয়ালেটটা রোজির হাতে বাড়িয়ে দিল। রোজি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমাকে দিচ্ছেন কেন? আপনার লাগবে না? না, ছোট করে উত্তর দিয়ে আসিফের দিকে তাকালো মাহির। আসিফ দেখে শুনে ড্রাইভিং করবে। এরপর রোজির কপালে চুমু খেয়ে গাড়ি থেকে নেমে গেল সে। রোজি জানালা দিয়ে পিছন ডেকে বলল, শুনুন, যদি বেশি রাত হয়ে যায় তাহলে আজকে ফেরার দরকার নেই, কালকে সকালে রওনা দেবেন। একটা রাত আমি ম্যানেজ করে নেব। মাহির কিছু বলল না বিপরীতে, কেবল মৃদু হাসল সে। তারপর রাস্তা পার হয়ে ওপারের ব্যস্ত পথচারীর ভিড়ে মিশে গেল। রোজি সেদিকেই তাকিয়ে থাকলো যতক্ষণ পর্যন্ত না মাহিরের দীর্ঘ অবয়বটা হারিয়ে গেল জনসমুদ্রে। মাহির নামতেই তুবা লাফ দিয়ে ফ্রন্ট সিটে চলে এলো। পেছনে মাথা ঘুরিয়ে রুজিকে বলল, তুমি এখন হাত পা ছড়িয়ে নিশ্চিন্ত ঘুমাও ননদিনী, বাড়ি পৌঁছালে তোমাকে ডেকে দেব। সন্ধ্যা নামার খানিক আগে আসফিয়ারা রাজশাহী পৌঁছালো। দীর্ঘ জার্নি আর মানসিক দখল সব মিলিয়ে রোজের মাথাটা ভীষণ ধরেছে। পড়ার টেবিলে বসার মতো অবস্থা আর নেই তার। হালকা কিছু মুখে দিয়ে সে সোজা রুমে চলে এলো। উদ্দেশ্য লাইট অফ করে একটা লম্বা ঘুম দেওয়া, কিন্তু তার হয়ে উঠল না। লাইট অফ করতে যাবে এমন সময় দরজায় মৃদু কড়াঘাত হলো। পরপরই ওপাশ থেকে ভেসে এলো লুৎফর রহমানের স্নেহময় কণ্ঠস্বর, আম্মু ঘুমিয়ে পড়েছ? রোজি তাড়াতাড়ি করে ওড়নাটা গায়ে জড়িয়ে দরজা খুলে দিল। মেয়েকে দেখে লুৎফর রহমান চোখ দুটো প্রশান্তিতে চেয়ে গেল, যেন মেয়েকে 2 দিন নয় 2 যুগ ধরে দেখার অপেক্ষায় তৃষ্ণার্ত ছিল চোখ জোড়া। ভদ্রলোকের চোয়ালের একগুচ্ছ আধা ফাঁকা দাড়ির মাঝে লুকিয়ে থাকা বাড়ির ঠোঁট দুটিও স্বয়ংক্রিয়ভাবে মৃদু প্রসারিত হয়ে উঠল। রোজি মনে হলো স্নিগ্ধ হাসিটা তার চোখে পৃথিবীর অন্যতম সেরা হাসি। এই হাসির মাধুর্যতা পৃথিবীর কোনো কিছুর সাথে বিনিময় কিংবা তুলনা চলে না। রোজির আব্বুর বিপরীতে মিষ্টি করে হাসল, বড় মায়াময় কণ্ঠে ডেকে উঠল, আব্বু। ভদ্রলোকের তালুর বাজে ছোট একটা কোটা। মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার আম্মু বলল মাথা ধরেছে তোমার। ওই একটু একটু আব্বু, লং জার্নি করার ক্লান্তি হয়তো। এসো ভেতরে এসো তুমি। ভদ্রলোক ভেতরে এলেন না, দরজায় দাঁড়িয়ে বললেন, না আম্মু, জার্নি করে এসেছো তুমি, ঘুমাও এখন, কালকে কথা বলবো। তারপর হাতের কোটাটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই বামটা কপালে একটু মালিশ করে নিয়ে একেবারে শুয়ে পড়ো, দেখবে মাথা ধরা আর থাকবে না। লাগাবো? আর তার আগে তুমি এসো। রোজি এবার আব্বুর হাত ধরে টেনে ঘরের ভেতর নিয়ে এলো। তারপর এক প্রকার জোর করে বিছানার উপর বসিয়ে দিয়ে এবার নিজেও কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো। চোখ দুটো বুঝে একদম ছোট বাচ্চাদের মতো আহ্লাদ করে বলল, এবার সুন্দর করে মালিশ করে দাও, যেন 5 মিনিটে ঘুম চলে আসে এমন। ভদ্রলোক প্রথমে মেয়ের মাথায় একবার হাত বুলিয়ে দিলেন, তারপর ডান হাতটা উঠিয়ে মেয়ের উল্টো পৃষ্ঠে স্নেহ চুমু এঁকে দিলেন। তারপর কোটা থেকে অল্প একটু বাম আঙ্গুলের ডগায় নিয়ে পরম যত্নে মেয়ের কপাল আর 2 রগে মালিশ করে দিতে লাগলেন। আবেশে চোখ বুজে রইল রোজি। পূর্বে এভাবেই সকিনা বিবির মাথায় লুৎফর রহমান বাম মালিশ করে দিতেন। 2 সারে মরহুম বৃদ্ধার কথা ধরত। তখন ছোট ছেলেকে তলব করতেন তিনি। লুৎফর রহমান দক্ষ হাতে খুব যত্ন নিয়ে আম্মার কপাল টিপে মালিশ করে দিতেন। এটা বহু আগের অমোঘ অভ্যাস লুৎফর রহমানের। এখন আর ভদ্রলোকের এই চেনা পরিচিতি
পৃথিবীতে সেই জন্মদাত্রীর জননী বেছে নেয়, কিন্তু তারপরেও তার জীবনে একটা মা রয়েই গেছে। মেয়ে তো মাই হয়, মায়ের পর একজন পুরুষের জীবনে তার কন্যাই তো সর্বোচ্চ মায়া ধারণ করে আগলে রাখে। আজ লুৎফর রহমানও মেয়ে রোজির মাঝে মৃত আম্মার ছায়া স্পষ্ট দেখতে পান। একই মুগ্ধতা দুজনের চেহারায়, তাকালেই চোখ প্রাণ জুড়িয়ে যায়। কপালে বাবার আদুরি স্পর্শে কিছুক্ষণের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে এলো রোজির। সমস্ত কান্তি ঝেড়ে ফেলে গভীর ঘুমে তলিয়ে গেল সে। রোজি পুরোপুরি ঘুমিয়ে পড়লে লুৎফর রহমান অত্যন্ত সম্পন্ন মেয়ের মাথাটা নিজের কোল থেকে নামিয়ে বালিশের উপর শুইয়ে দিলেন। কতক্ষণ মায়াময় দৃষ্টিতে চেয়ে থাকলেন মেয়ের ঘুমন্ত মুখ পানে। তারপর একটু ঝুঁকে এসে কপালে গভীর এক আশিসের চুমু এঁকে দিলেন। এরপর ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। বিছানায় ক্রমাগত এপাশ ওপাশ করছে তুবা, শরীর ক্লান্ত কিন্তু মনের ভেতরটা শান্ত নয়। পাশে শাহিদা বেগম মৃদু শব্দে নাক ডেকে ঘুমাচ্ছেন, কিন্তু তুবার চোখে ঘুম নেই। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্ক্রল করলো, কিন্তু এদের অস্বস্তি আরও বাড়লো। বিরক্তিতে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো তুবা। একটু রিফ্রেশমেন্টের জন্য নিঃশব্দে হেঁটে গিয়ে ব্যালকনির দরজার পর্দা সরালো সে। বাইরের রাতের বাতাসটা গায়ে লাগতেই একটা আরামদায়ক শিরশিরানি খেলে গেল শরীরে। এবার একটু ভালো লাগছে। ব্যালকনির ডান দিকের কর্নার ঘেঁষে দাঁড়াতেই চোখ আটকে এলো পাশের বারান্দায়। রেলিংয়ে হাত ঠেকিয়ে আসিফ দাঁড়িয়ে আছে অন্ধকার বারান্দায়। তার অবয়বটা কিছুটা অস্পষ্ট। হাতের জ্বলন্ত সিগারেটের আগুনের বিন্দুটা দপদপ করে জ্বলছে। বাগানের দূরে তাকিয়ে তাতে ক্রমাগত টান দিয়ে চলেছে সে। তুবে এবার একটু ঝুঁকে সাবধানে ফিস করে ডাকলো, আসিফ, এই আসিফ। কোনো সাড়া নেই। আসিফ অন্যমনস্ক। তুবা গলা আরেকটু খাদে নামিয়ে আবারও ডাকলো, আসিফ। এবার আসিফ একটু চমকে মাথা ঘুরালো। তুবাকে দেখে ব্যালকনির কার্নিশে এসে দাঁড়ালো সে। তুবার চোখ মুখ শক্ত করে আঙ্গুল উঁচিয়ে ইশারায় হাতের সিগারেটটা ফেলে দেওয়ার তাগাদা দিল ওকে। আসিফ মৃদু হেসে একটা লম্বা টান দিল। মাথাটা আকাশের দিকে করে দোয়ার স্ফুলিঙ্গটুকু বাতাসে মিলিয়ে দিল সে। তারপর আধ খাওয়া সিগারেটের জ্বলন্ত বাটটা টাইলসের মেঝেতে ফেলে পায়ের স্লিপার দিয়ে ফিসে দিল তা। আগুনের ফুলকিটা নিভে গেল তৎক্ষণাৎ। আজকের আর রাতের আধারে ব্যালকনিতে দাঁড়িয়ে চ্যাট করা হলো না, কেবল চোখে চোখে নানান আলাপচারিতা হলো। এক পর্যায়ে তুবা গাড় ফিরিয়ে তাকালো আকাশের দিকে। সেখানে মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে এক ফালি রূপবতীর চাঁদ। আসিফও তাকালো তুবার দৃষ্টি অনুসরণ করে। চাঁদটা বোধহয় আজ একটু বেশিই নিচে নেমে এসেছে। সমস্ত রূপ উজাড় করে দিয়েছে পৃথিবীর বুকে। প্রকৃতির এই সৌন্দর্য অপেক্ষা করার মতো নয়, কিন্তু আসিফের কাছে চাঁদের এই রূপ ফিকে। আকাশের ওই চাঁদটা নিজের সৌন্দর্য নিয়ে আকাশ কাঁপিয়ে তুলল। আসিফকে বিন্দু মাত্র মোহিত করতে ব্যর্থ হলো। আসিফের চোখ তো কেবল ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা তার ব্যক্তিগত ছাদের সৌন্দর্য লেহন করতেই মরিয়ায়। এই মেয়ের কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য তুচ্ছ, ফিকে, অর্থহীন। আনুমানিক রাতে 11:30 নাগাদ অন্ধকার ঘরে রোজির ফোনে স্ক্রিনটায় জ্বলে উঠল। রিংটোনের শব্দ একটু নড়েচড়ে উঠল রোজি, কিন্তু পুরোপুরি তন্দ্রা ছুটল না। ফলে উঠে রিসিভ করার শক্তি পেল না। প্রথম কলটা এভাবেই কেটে গেল। দ্বিতীয়বার বাজতে লাগলে এবার কোনো মতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোনটা তুলে নিল সে। রাত বেরাতে ফোন করে ঘুম ভাঙানোর করায় কলদাতার উপর মনে মনে বেজায় ছুটে গেল রোজি। ভালোভাবে স্ক্রিনে না তাকিয়ে কল রিসিভ করে জর্ণ কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে উত্তর আসতে একটু সময় লাগলো। এটা মাহির ভাইয়ার নাম্বার না? মেয়েলি কণ্ঠস্বর, বেশ শ্রুতিমধুর। বয়স খুব একটা বেশি হবে বলেই মনে হলো না। অপরিচিত কণ্ঠস্বর শুনে কান থেকে ফোন সরিয়ে এবার স্ক্রিনে দৃষ্টিপাত করলো রোজি। আননোন নাম্বার, কিন্তু মাহিরকে তো চেনে। কৌতূহলে ঘুম ঘুম ভাবটা উদাও হয়ে গেল তার। ফোনটা পুনরায় কানে উঠিয়ে বলল, জি, উনানির নাম্বার, কিন্তু বর্তমানে আমি ব্যবহার করছি। আপনি? আমি ওনার স্ত্রী। এরপর ওপাশ থেকে খানিকের নীরবতা। হ্যালো, তোমার নাম কি রোজ? হুট করে বলে উঠল মেয়েটা। রোজি কিঞ্চিত থতমত খেয়ে গেল। ঠিক রোজ না, রোজই আমার নাম। ও, ভীষণ ভাগ্যবতী একজন নারী তুমি। একজন অপরিচিত নারীর মুখে এমন কথা শুনে খানিক
অপ্রস্তুত বোধ করল রোজি, তবুও কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলল, ধন্যবাদ, কিন্তু আপনাকে চিনলাম না। আমি? ইস, কি মায়াবী গলা! আমি তোমার অপ্রিয় শুভাকাঙ্ক্ষী। নিশুতি রাতের শেষ পথ, চারপাশ নিঝুম নিস্তব্ধ, আকাশ জুড়ে ক্ষীণমান চাঁদ তার শেষ ফ্যাকাশে আলোটুকু বিলিয়ে দিচ্ছে। বাতাসের বেগ কিছুটা কমে এসেছে, পৃথিবী এখন শান্ত। ঘুমন্ত প্রকৃতি থমথমে, ঝিঝি পোকার ডাকও এখন ক্লান্ত হয়ে থমকে গেছে। তবে রাজশাহী ঢাকা মহাসড়ক ক্লান্ত হওয়ার নয়। কেউ কর্মস্থান তো কেউ নেড়ে ফেরার তাড়নায় ব্যস্ত রেখেছে সড়ক পথ। এই ব্যস্ততা থামবার নয়। এই শেষ প্রহরের ব্যস্ত পথ নাম মারিয়ে মাহিরও নীর অভিমুখে ছুটছে, ফিরছে প্রিয়তমার প্রতিশ্রুতি রাখতে। হেডলাইটে তীব্র আলোয় রাতের অন্ধকারকে ফালা করে দিয়ে চলছে সে সাদা টয়োটো গাড়িটি। গাড়ির ভেতরটা অন্ধকার। সেই আধারের মাঝে বোর্ডের এক কোণে দুটো রক্তাক্ত কাটা চোখ কেমন জল করে তাকিয়েছে। শকুন চোখ দুটোর অহংকার, বোধ আর লালসা এক সিকিও কমেনি যেন। মাহিরের পরনের কুচকুচে কালো পোশাকে লাগা থাকা তাজা রক্ত এতক্ষণে শুকিয়ে শক্ত সরসর হয়ে উঠেছে, কিন্তু অন্ধকারের মতো কালো রংটা পরম যত্নে নিজের বুকে লুকিয়ে রেখেছে সেই রক্ত। অন্ধকারবাসীদের প্রিয় রং কালো। এর কারণ হিসাবে অনেক ক্ষেত্রে উঠে আসে কালো অপরাধের প্রতীক। তেমনি অন্যের অপরাধকে নিজের চাদরে ডেকে রাখতেও ভারী ওস্তাদ সে। আজকাল এই রংটা মাহিরেরও প্রিয় হয়ে উঠেছে। প্রায় এই কালোতে সাজতে দেখা যায় তাকে। জিরো ওয়েটের আবছা আলোয় দৃশ্যমান বিছানার কম্পটার মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন রোজি। ছোট ছোট নিঃশ্বাসে মৃদু আওয়াজ ভেসে আসছে। মাহির ধীর পায়ে বিছানার পাশে এসে বসল। নিষ্পাপ শান্ত মুখটার দিকে তাকাতেই মাহিরের ভেতরের সমস্ত হিংস্রতা, আক্রোশ আর পৃথিবীর বুকে জমে থাকা বিষাক্ত ক্লান্তিগুলো এক নিমিষেই কর্পূরের মতো উভে গেল। অবসন্ন মন মস্তিষ্ক রেহাই পেল এবার। এই ছোট্ট মুখটা তীব্র জ্বরের পর তার জন্য এক টুকরো স্নিগ্ধ শান্তিসূচক আশ্রয়। মাহির লক্ষ্য করলো তারই একটা শার্ট শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে আসে রোজি। মৃদু হাসল সে। ডান হাতটা উঠিয়ে আলতো করে রোজির কপালে ছুঁয়ে রাখলো। মনে মনে আশ্বস্ত করলো, ভয় নেই প্রাণ। এভাবেই রাতের অন্ধকার ফুরাবার আগে আমাদের পথের সকল অনিষ্ট নিবাস করবে আমি। ভোরের সূর্য পৃথিবীর সাথে সাথে আমাদের জীবনেও আলোক বার্তা নিয়ে উদিত হবে। অন্ধকারের রেশ তোর ঘুমের মাঝেই কেটে যাবে। আস্তে করে উঠে দাঁড়ালো মাহির। জাহেলের রক্ত লেগে আছে তার শরীরে। আগে তা ধুয়ে ফেলা অপরিহার্য। অল্প কিছুক্ষণের মধ্যেই দিগন্ত ছিঁড়ে রক্তিম সূর্য উঠবে। জেগে উঠবে যান্ত্রিক শহরগুলো। মানুষ মেতে উঠবে যার যার প্রাত্যহিক ব্যস্ততায়। সেই সাথে কালকের নতুন পৃথিবী এক নতুন সংবাদ শিরোনামের অপেক্ষায়। ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাব্বির চৌধুরী ক্ষত বিক্ষত মরদেহ মিরপুর 8-এ তার নিজ বাসভবন থেকে উদ্ধার। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। প্রতিদিন তো কমেন্টস করছেন, লাভ দিতেন, তারপরে নেক্সট আজকে গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্ট চাই। যারা গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন বা পড়েছেন তাদের কমেন্টসও চাই। তো দীর্ঘদিন এই গল্পটা ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে? আমার নিজের কাছেও একটু অন্যরকম লাগছে। তো গল্পটাকে নিয়ে আজকে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট চাই। আপনাদের আবেগ অনুভূতি সব জানতে চাই। আজকে শেষ হয়ে গেলে আমার চ্যানেলে আরও গল্প আসবে। আশা করি সেগুলোকে আপনারা ভালোবাসবেন, এভাবে গ্রহণ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।